বস্ত্রশিল্পের কথা উঠলেই নাম আসে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের। বস্ত্র রপ্তানিতেও বাংলাদেশ প্রথম সারির দেশগুলোর সাথেই পাল্লা দিচ্ছে। বাংলাদেশের মোট জিডিপির 13% আসে বস্ত্রশিল্প থেকে। আর বাংলাদেশের এই বিপুল পরিমাণ বস্ত্রের বিদেশে রপ্তানির মাধ্যম এতদিন ছিল ভারত। ফলে পরিবহন খাতে ভারতেরও ভালো রকম উপার্জন হতো। কিন্তু ইদানিং শোনা যাচ্ছে বাংলাদেশ ভারতের পরিবর্তে মালদ্বীপকে তাদের পোশাক রপ্তানির মাধ্যম হিসাবে ব্যবহার করতে শুরু করেছে, যা ভারত সরকারের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ কেন ভারতকে বাইপাস করে মালদ্বীপকে বেছে নিল এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে ভারতেরই বা এখন কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, তাই নিয়েই আজকের আলোচনা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি উজ্জ্বল, ডিফেন্স অ্যান্ড জিওপলিটিক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখুন বন্ধুরা, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে এই মুহূর্তে কী ধরনের অচলাবস্থা চলছে আপনারা জানেন। বলতে গেলে প্রতিদিনই খবরের শিরোনামে আসছে। তা এখন হয়েছে কি, দেখুন বাংলাদেশের বস্ত্র রপ্তানি নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত না যে তারা সেখান থেকে সারা বিশ্বে জামাকাপড় রপ্তানি করতে পারবে। আর সেই কারণে বাংলাদেশ ভারতের উপর এতদিন নির্ভরশীল ছিল। বাংলাদেশের সামগ্রী প্রথমে ভারতের বিভিন্ন বিমানবন্দর বা সমুদ্র বন্দরে আসতো, সেখান থেকে সারা বিশ্বে পাঠানো হতো। ফলে ভারতের একটা ভালো রকম উপার্জন হতো। যদি ম্যাপটা একটু দেখি, দেখুন বাংলাদেশ এতদিন তাদের এই মোংলা পোর্ট থেকে ভারতের চেন্নাই বন্দরে তাদের বেশিরভাগ সামগ্রী প্রেরণ করত। চেন্নাই বন্দর থেকে ভারত বিভিন্ন দেশে প্রেরণ করত। চেন্নাই বন্দর ব্যবহৃত হতো সমুদ্রপথে যেই সামগ্রীগুলো বিদেশে পাঠানো হবে তাদের জন্য। আর বাংলাদেশের যেই সামগ্রীগুলো বিমানবন্দরের মাধ্যমে পাঠানো হয় সেগুলি বেশিরভাগ কলকাতা বিমানবন্দরের মাধ্যমেই পাঠানো হতো। আমরা যদি ম্যাপে পাশাপাশি বাংলাদেশ থেকে ভারত ও বাংলাদেশ থেকে মালদ্বীপের সমুদ্র বন্দরের দূরত্বটা দেখি, তাহলে দেখব ভারতের বন্দর মালদ্বীপের থেকে তুলনামূলকভাবে অনেক কাছে বাংলাদেশের। ফলে বাংলাদেশের রপ্তানি খরচ কিন্তু কম হচ্ছিল। মালদ্বীপের মাধ্যমে তাদের দ্রব্য বিদেশে পাঠাতে গেলে বাংলাদেশের খরচ কিন্তু বেশি পড়বে। ফলে খুব স্বাভাবিকভাবে ভারত তো অনেকটা ক্ষতি করছেই, সাথে সাথে বাংলাদেশেরও ক্ষতি হচ্ছে। কারণ রপ্তানি খরচ বেশি পড়লে জামা কাপড়ের উৎপাদন খরচ স্বাভাবিকভাবেই বাড়বে। আর উৎপাদন খরচ বাড়লে জামা কাপড়ের বিক্রিত মূল্যও বাড়বে। ফলে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের জামাকাপড় পিছিয়ে পড়বে। মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেড বাংলাদেশের দ্রব্য সামগ্রীগুলো সারা বিশ্বে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে। এই কোম্পানিটি প্রথম বাংলাদেশের সাথে ব্যবসা শুরু করে 2024 মার্চে। তারা তুর্কি এয়ারলাইনের মাধ্যমে বাংলাদেশের বস্ত্র সামগ্রী প্রথম জার্মানিতে পাঠিয়েছিল। আর তারপর থেকে ধীরে ধীরে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, গালফ এয়ার সহ মোট 7টি এয়ারলাইন্স কোম্পানির সাথে এখন মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেড যুক্ত হয়ে সারা বিশ্বে বাংলাদেশের বস্ত্র সামগ্রী পৌঁছে দিচ্ছে। আর মাথায় রাখবেন, বাংলাদেশ কিন্তু বস্ত্রশিল্পের বড় বড় কারখানাগুলি অবস্থিত, যেমন ইয়ংগং কর্পোরেশন, হামিম গ্রুপ, মন্ডল গ্রুপ ইত্যাদি। বাংলাদেশের জামা কাপড়ের ব্র্যান্ড H&M, জারা, কেয়ারফোর এগুলি কিন্তু বিশ্বজুড়ে খুবই চাহিদা। তো যাই হোক, এবার দেখি বাংলাদেশ কেন ভারতকে ছেড়ে মালদ্বীপকে তাদের রপ্তানির মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। আপনারা হয়তো ভাবছেন বাংলাদেশ ইচ্ছাকৃতভাবে ভারতের ক্ষতি করার জন্য অথবা ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য মালদ্বীপ থেকে রপ্তানি শুরু করেছে। আর এটা মনে হওয়াটাও স্বাভাবিক, কারণ বাংলাদেশের একটি সম্প্রদায় যেভাবে ভারত বিরোধিতা বা ভারত বয়কটের জিগির তুলে শেখ হাসিনাকে পদচ্যুত করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় নিয়ে আসলো, তাতে আপাত দৃষ্টিতে সেরকমই মনে হবে। কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে সাপ্লাই চেন বাধা পাওয়ার কারণে। কারণ এখন ভারতের যে সমুদ্র বন্দর বা বিমানবন্দরগুলো রয়েছে, সেখানে বন্দরগুলির ক্ষমতার থেকে অনেক বেশি মাল পূর্ণ হয়ে থাকছে, যে কারণে বাংলাদেশ তাদের রপ্তানি ঠিক সময় বিদেশে পৌঁছে দিতে পারছিল না। মনে করুন শীতকালের কোনো একটা পোশাকের অর্ডার বাংলাদেশ পেয়েছে। এবার সেই অর্ডারটা যদি গরমকালে গিয়ে সেই দেশের কাছে পৌঁছায়, সেটা স্বাভাবিকভাবেই বাংলাদেশের কোম্পানিগুলোর বিশ্বাসযোগ্যতার উপরে প্রশ্নচিহ্ন তৈরি করবে। ফলে তাদের অর্ডার হাতছাড়া হতে থাকবে। তাই বাংলাদেশ একটা অন্য পথ খুঁজেছে তাদের সামগ্রী ঠিক সময় বিদেশে পৌঁছে দেওয়ার জন্য। আর আপনারা যদি দেখেন, এই ঘটনা কিন্তু প্রথম শুরু হয়েছিল মার্চ মাসে, তখন কিন্তু শেখ হাসিনাই ক্ষমতায় ছিল। তাই বাংলাদেশের এই বন্দর ব্যবসাটা ভারতের কাছ থেকে হাতছাড়া হওয়ার ক্ষেত্রে ভারত সরকারের ব্যর্থতাও কিন্তু প্রকাশ পায়। কারণ এখানে ভারতের পরিকাঠামো ব্যবস্থাও প্রশ্নচিহ্নের সামনে দাঁড়ায়। ভারতের বন্দরগুলোতে অনেক বেশি পরিমাণে সামগ্রী পরিবহন করার মতন পরিকাঠামো গড়ে তোলা উচিত ছিল। যাই হোক, তো দেখি এখন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে ভারতকে কী কী পদক্ষেপ নিতে হবে।
দেখুন বন্ধুরা, বাংলাদেশ সারা বছরে যত জামাকাপড় বিদেশে রপ্তানি করে ভারত তার অর্ধেকও করতে পারে না, কিন্তু ভারতের কাছে এই হিসাবটা পুরো উল্টে দেওয়ার ক্ষমতা আছে। কেন বলছি? কারণ বাংলাদেশ যেই জামাকাপড় বিদেশে রপ্তানি করে তার 71% কটনের, আর এই কটন বা তুলা ও সুতির সুতো বেশিরভাগটাই ভারত থেকে তারা আমদানি করে। শুধু এবছরের সেপ্টেম্বরেই ভারত থেকে বাংলাদেশে মোট রপ্তানির পরিমাণ ছিল 10,555 কোটি রুপি, যার মধ্যে 9,352 কোটি রুপির শুধু কটনই রপ্তানি হয়েছে। তাহলে ভেবে দেখুন বাংলাদেশ তাদের বস্ত্র উৎপাদনের ক্ষেত্রে কি বিশাল পরিমাণে ভারতের কটনের ওপর নির্ভরশীল। আর এখন বাংলাদেশের যেই অচলাবস্থা চলছে তাতে বিদেশি কোম্পানিগুলি বাংলাদেশে অর্ডার দেওয়ার পরিমাণও কমিয়ে দিয়েছে। বাংলাদেশের বস্ত্র কারখানার শ্রমিকরাও আন্দোলন করে চলেছে, ফলে উৎপাদনে অনেক ক্ষতি হচ্ছে। তাই এটাই ভারতের কাছে সুবর্ণ সুযোগ নিজেদের বস্ত্রশিল্প বাণিজ্যকে অনেকটা বাড়িয়ে নেওয়ার। আর আপনারা জানলে অবাক হবেন, এই যে বাংলাদেশের এত বড় বড় জামাকাপড়ের কারখানা, এর বেশিরভাগের মালিকই কিন্তু ভারতীয়। আর ভারত সুলভ শ্রমিকের জন্য আগে থেকেই জগৎ বিখ্যাত। কাজেই ভারত সরকার যদি বস্ত্রশিল্পে কোনো স্পেশাল ইনসেনটিভ স্কিম চালু করে এই বাংলাদেশে অবস্থিত ভারতীয় জামাকাপড়ের কারখানাগুলিকে ভারতে নিয়ে আসতে পারে, তাহলে তা ভারতের 5 ট্রিলিয়ন অর্থব্যবস্থায় পৌঁছানোর লক্ষ্য অনেকটাই সাহায্য করবে। পাশাপাশি বস্ত্রশিল্প উৎপাদনে খুব তাড়াতাড়ি ভারত বিশ্বমঞ্চে বাংলাদেশের স্থানটি দখল করে নিতে পারবে। আর ভারত একবার যদি এই বস্ত্রশিল্প উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলতে পারে, তাহলে বাংলাদেশের অর্থব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব পড়বে। আর অর্থব্যবস্থা ধসে গেলে বাংলাদেশ ঘুরে ফিরে সেই ভারতের কাছেই সাহায্যের জন্য আসবে। সেক্ষেত্রে বাংলাদেশের সাথে বর্তমানে পাকিস্তানের যে সখ্যতা তৈরি হচ্ছে সেটা কমানো যাবে, এবং ভারত একই সাথে সাথে এক ঢিলে অনেক কটা পাখি মারার সুযোগ পেয়ে যাবে। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।